সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে বিভিন্ন বিষয়ের উপরে তার একটা দ্রুত স্নাইপেটস নেবার চেষ্টা করব। খুব বেশি দেরি না করে সরাসরি শুরু করছি। প্রথমে আসছি ইতিহাস প্রসঙ্গে। ইতিহাসের তিনটে ভাগ হয়: অ্যানশিয়েন্ট বা প্রাচীন ভারতের ইতিহাস, মিডিয়েভাল বা মধ্যযুগের ইতিহাস এবং মডার্ন বা আধুনিক যুগের ইতিহাস। প্রথম পর্যায়ে আমরা অ্যানশিয়েন্ট বা প্রাচীন ভারতের ইতিহাস প্রসঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার্স গুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। প্রথমে তোমাদের দেখতে হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেখতে হবে ভেদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। প্রাচীন ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পরবর্তী অধ্যায় হলো মৌরিয়ান এরা বা মৌর্য যুগ। নেক্সট তোমাদের দেখতে হবে গুপ্ত এজ বা গুপ্ত যুগ, এবং এর সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে দুটো ধর্ম আন্দোলন। একটা হচ্ছে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম এবং জৈনিজম বা জৈন ধর্ম। তো মোটের উপর এই কটা চ্যাপ্টার তোমরা যদি ভালো করে দেখে যাও, প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে তোমাদের আর অসুবিধা হবার কথা কিন্তু নয়। মধ্যযুগের ইতিহাসে আমরা মূলত দেখব দিল্লি সালতানেট বা দিল্লি সুলতানি, মুঘল এরা বা মুঘল যুগ। মূলত এই দুটো বংশ থেকেই আমাদের মূল যে প্রশ্নের জায়গাটা সেটা মধ্যযুগের কমপ্লিট হয়ে যায়। কিন্তু মিসলেনিয়াসের কোয়েশ্চেন একটু নিখুঁতভাবে দেখলে বুঝতে পারবে যে আরো কয়েকটা জায়গা আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। সেই অর্থে তোমাদের অতিরিক্ত কয়েকটা জায়গা একটু করে নিতে হবে, যেমন পাল যুগ, সেন যুগ, হুসেন শাহী ডাইনাস্টি এবং ইলিয়াস শাহী ডাইনাস্টি। বাংলার সঙ্গে যুক্ত এইগুলো সবগুলোই পাল যুগ, সেন যুগ, হুসেন শাহী ডাইনাস্টি এবং ইলিয়াস শাহী ডাইনাস্টি। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেখতে হবে মধ্যযুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম আন্দোলন শিখিজম বা শিখ ধর্ম, এবং প্রতিবাদী ধর্ম আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটো জায়গা যেখানে আমরা মধ্যযুগ ভীষণ রকম ভাবে সমৃদ্ধ হয়েছিল। একটা ছিল ভক্তিজম অ্যান্ড সুফিজম, মানে ভক্তিবাদ এবং সুফিবাদ। তো এটা মোটের উপর তোমরা মধ্যযুগের ইতিহাস এর বাইরে কিছু আসবে বলে মনে হয় না। মানে সচরাচর যেটুকু আমরা প্রশ্ন দেখেছি, যেরকম প্রশ্ন আসার ধরন আমরা দেখতে পাচ্ছি, তাতে করে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু কম। এরপরে আমরা আসবো ইতিহাসের অন্যতম জায়গা, সেটা হচ্ছে আধুনিক যুগ। সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন সাধারণত এই জায়গা থেকেই আসে। তো আমাদের এখানে একটু দেখে নিতে হবে কোন কোন জায়গাগুলো আধুনিক যুগ থেকে গুরুত্বপূর্ণ। সবার আগে তোমরা দেখবে রিভোল্ট অফ 1857 বা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। এর পরবর্তীতে তোমাদের আমি একটা টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করছি, এইটা বাংলার সঙ্গে যুক্ত বিশেষ করে, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এটা কোনো নির্দিষ্ট অধ্যায় নয়, কিন্তু আমরা এইভাবে পড়লে বোধহয় সুবিধা হবে। তোমরা মুর্শিদ কুলি খাঁ থেকে এলাহাবাদের সন্ধি পর্যন্ত, অর্থাৎ ফ্রম মুর্শিদ কুলি খাঁ টু দ্য ট্রিটি অফ এলাহাবাদ, অর্থাৎ 1717 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল, এটা তোমরা ভালো করে দেখে যাবে মডার্ন ইন্ডিয়ার জন্য। যদিও এখানে একটা মানে কথা আমি বলতে চাইছি, মুর্শিদ কুলি খাঁর যে সময়কালটা সেটা কিন্তু মডার্ন ইন্ডিয়ার মধ্যে পড়ছে না। আমরা সাধারণত মডার্ন ইন্ডিয়া জানি 1757 খ্রিস্টাব্দের পরবর্তী সময়, কিন্তু 1717 থেকে এটা শুরু হচ্ছে যেহেতু, আমি মডার্ন ইন্ডিয়ার পার্ট হিসেবে এটা রাখার একটাই কারণ যে আমরা মনে করছি যে এটা পড়তে সুবিধা হবে, মডার্নের পার্ট হিসেবে পড়তে সুবিধা হবে, কিন্তু পুরোটা এটার মডার্নের নয়, অনেকটা মিডিয়েভেল বা মধ্যযুগ যুগের অংশ। তো তোমরা দেখে নেবে মুর্শিদ কুলি খাঁ থেকে এলাহাবাদের সন্ধি পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে পরের যে অংশটা তোমরা দেখবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড ইটস সেশনস, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস এবং তার প্রত্যেকটা অধিবেশন। খুব ভালো করে খুঁটিয়ে দেখবে, এই অংশেই তোমরা অনেক কিছু দেখতে পেয়ে যাবে, প্রশ্নগুলো অনেক কমন পাবে।
এর পরের যে সময়কালটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট, গান্ধিয়ান এরা বা গান্ধী যুগ। তো এই গান্ধিয়ান এরা বা গান্ধী যুগ সাধারণত 1915 থেকে 1948 পর্যন্ত সময়কালটাকে আমরা দেখি। এর মধ্যে আমরা আর স্পেসিফিক কোনো আন্দোলনের নাম করছি না, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। গান্ধীর জীবনের প্রথম 3টে আন্দোলন, চম্পারণ, খেরা এবং আহমেদাবাদ, এখানে তোমরা পেয়ে যাবে। নন কোঅপারেশন মুভমেন্ট পেয়ে যাবে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট পেয়ে যাবে এবং অবশ্যই কুইট ইন্ডিয়া মুভমেন্ট পেয়ে যাবে। এবং ওর মধ্যেই আরো যে সমস্ত সত্যাগ্রহ বা ইত্যাদি ছোটখাটো করেছিলেন সেই অংশগুলো এর মধ্যেই চলে আসবে। অবশ্যই আমি গান্ধীর ভারতে আসার পরবর্তী ক্ষেত্রের কথা বলছি, গান্ধীর সাউথ আফ্রিকার পার্টের অংশটা বলছি না। তো এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়েস, অর্থাৎ যতজন গভর্নর জেনারেল এবং ভাইসরয় আমাদের পুরো ভারতবর্ষকে শাসন করেছিলেন তাদের পুরো তালিকা এবং তাদের গুরুত্বপূর্ণ যে ফিচার্স গুলো, বৈশিষ্ট্যগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো রয়েছে, সেগুলো একটু তোমরা দেখে নেবে। এরপরে আসছে একটা অন্য জায়গা, যেটাকে আমরা বলছি সশস্ত্র বিপ্লববাদ বা ইংরেজিতে বলা চলে আর্মড রেবিলিয়ন। এই আর্মড রেবিলিয়নের অংশটা ভীষণ ইম্পর্টেন্ট, বহু প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে। আধুনিক ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাসোসিয়েশনস অ্যান্ড নিউজ পেপারস, অর্থাৎ বিভিন্ন সংগঠন যেগুলো তৈরি হয়েছিল এবং যেগুলো বিভিন্ন জার্নালস বা তথ্য সমৃদ্ধ যে সমস্ত নিউজ পেপার বা সংবাদপত্র স্থাপিত হয়েছিল সেগুলো ছিল এই অংশের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এই জায়গাগুলো আমাদের দেখে নিতে হবে। এরপরে আমরা আসি যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা ছিল ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট মুভমেন্ট, অর্থাৎ একটা এমন আন্দোলন যেখানে উপজাতি এবং বিভিন্ন যে কৃষক আন্দোলনের যে অংশগুলো এগুলো জড়িয়ে আছে। এগুলো তোমরা বিভিন্ন ক্ষেত্রে মিসলিনিয়াসের ক্ষেত্রে প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে তোমরা দেখতে পাবে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স, অর্থাৎ বইপত্র। কে কবে কোন বইপত্র লিখেছেন, আধুনিক ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, বিপ্লবাত্মক লেখালেখি হয়েছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ভালো করে এই জায়গাটাও দেখে নেবে। এবং সবশেষে আমি একটা জায়গা তোমাদের বলতে চাইছি, এটাও কিন্তু বিভিন্ন মিসলিনিয়াসের বিভিন্ন পার্টে বিভিন্ন সময় আমরা এই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখেছি। সেটা হচ্ছে সুভাষ চন্দ্র বোস, এসসি বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ, এই অংশটা তোমরা দেখে নেবে। তো মোটের উপর এটা গেল ইতিহাসের একটা বড় অংশ, যেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। এরপরে আসছি আমরা ভূগোলে। আচ্ছা, ভূগোলের আলোচনা করতে গিয়ে আমি একটা কথা প্রথমেই বলে রাখি, আমি প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব এটা বলে দেওয়ার যে কোন অধ্যায়টা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। যদিও ভূগোলে আলাদা করে পশ্চিমবঙ্গের একটা পার্ট হয়, কিন্তু আমরা এখানে ওটাকে আর আলাদা করছি না। আমরা যে অধ্যায়টা বিশেষ করে ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা বিশেষ করে বলে দেব, তোমরা একটু মার্ক করে নিও। দেখো, ভূগোলের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন বা ভূপ্রাকৃতিক বিভাগ। তোমরা এটা পশ্চিমবঙ্গ এবং ভারতের দুটো ক্ষেত্রেই ভালো করে দেখে যাবে। এই জায়গা থেকে যে কোনো বছর তোমরা দেখবে অলমোস্ট 40% এর কাছাকাছি জিওগ্রাফির কোয়েশ্চেন কিন্তু এই জায়গাটা থেকে আসে। মিসলেনিয়াসের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে দেখে নেবে। পশ্চিমবঙ্গ এবং ভারতের জন্যই ভূপ্রাকৃতিক বিভাগ বা ফিজিওগ্রাফিক ডিভিশনস। এরপরে তোমরা দেখবে পলিটিক্যাল জিওগ্রাফি, মানে রাজনৈতিক ভূগোল। এই অংশটাতে তোমরা মূলত দেখে নেবে কোন কোন রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা রয়েছে, কোন কোন রাষ্ট্রগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সীমারেখা রয়েছে। এইটা হচ্ছে মূলত রাজনৈতিক একটা বিভাজন, এই জায়গা থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে। এরপর তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে রিভার সিস্টেম। পশ্চিমবঙ্গ এবং ভারত দুটোর জন্যই ভীষণ রকম ইম্পর্টেন্ট এই নদ নদী। নদ নদী থেকে প্রচুর প্রশ্ন আসে, উৎস থেকে প্রশ্ন আসে, কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত এরকম জায়গা থেকে প্রশ্ন আসে, কোন নদীটা কোন নদীর উপনদী বা শাখা নদী এই জায়গা থেকে প্রশ্ন আসে, কনফ্লুয়েন্স গুলো থেকে, মানে কোন নদীটা কোন জায়গায় মিশছে দিয়ে ওই নতুন স্ট্রিমটা কি নামে পরিচিত হচ্ছে, এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। প্রচুর প্রশ্ন আসে নদী থেকে, এবং নদীর থেকে অববাহিকা অঞ্চলেরও একটা প্রশ্ন আসে, তোমরা ওটা ভালো করে দেখে নেবে। এরপরে আমরা আসছি জলবায়ুতে।
আমি তোমাদের বলবো জলবায়ুতে কয়েকটা প্রশ্ন পশ্চিমবঙ্গের বাদ দিয়ে মূলত জলবায়ুটা ফোকাস করবে, ক্লাইমেটের যে চ্যাপ্টারটা, এটা মূলত তোমরা ফোকাস করবে সম্পূর্ণভাবে ভারতের রেসপেক্টে। ভারতের উপর যে ক্লাইমেটের প্রভাব রয়েছে বা যেমন রয়েছে, এই অংশটা তোমরা যদি ভালো করে দেখে নাও, আমার মনে হয় যে তোমাদের খুব একটা অসুবিধে হবে না পরীক্ষাটার জন্য অন্তত। মৃত্তিকার ক্ষেত্রে পরের যে চ্যাপ্টার বা অধ্যায় তোমরা দেখবে মাটি বা সয়েল, সেই জায়গাতে তোমরা মূলত দেখে নেবে কোন মাটিটা কি নাম, কোন জায়গাতে কি নামে ডাকা হয় এবং কোন মাটিতে কি ধরনের ফসল মূলত হয়। এই কটা জায়গা দেখে নিলে আমার মনে হয় মৃত্তিকা নিয়ে খুব একটা অসুবিধা হবে না, এবং অবশ্যই এটা দুটোর ক্ষেত্রেই দেখতে হবে, ভারত এবং পশ্চিমবঙ্গ। এরপরে আসছে ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদের চ্যাপ্টারটাতে তোমরা মূলত দেখবে ভারতের নিরিখে, কারণ পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের প্রবণতাটা খুব কম জায়গায় আছে। ওই শাল, পিয়াল ইত্যাদি কয়েকটা গাছের জায়গায় আসে, ওই সুন্দরবনে ম্যানগ্রোভ থেকে কিছু প্রশ্ন আসে, কিন্তু মোস্টলি প্রশ্নটা ন্যাচারাল ভেজিটেশনের আসে আমাদের কিন্তু ভারত থেকে। তো ভারতের অংশটা ভালো করে তোমরা দেখে নেবে। এরপরে আসি এগ্রিকালচারে, অর্থাৎ কৃষিতে। কৃষি কিন্তু খুব খুঁটিয়ে পড়বে ভারত এবং পশ্চিমবঙ্গ দুটোর জন্য, কারণ এখান থেকে খুব ভালো সংখ্যক প্রশ্ন কিন্তু আসে। এরপরে তোমাদের দেখে নিতে হবে খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্সেস। এই যে চ্যাপ্টারটা হয়, এটা দুটোর ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ, ভারত এবং পশ্চিমবঙ্গ সমান রকম ভাবে দেখে নেবে। এবং এরপরে তোমরা চলে আসবে সরাসরি যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প। পশ্চিমবঙ্গ এবং ভারত দুটোর জন্য সমান রকম ভাবে গুরুত্বপূর্ণ। আর আরেকটা জায়গা যেটা তোমরা একটু দেখে নিতে পারো, খুব ভালো হয়, সেটা হচ্ছে যে আমরা যে সেন্সাসটা দেখতে পাচ্ছি, সেন্সাস মানে জনগণনার যে জায়গাটা, সেটা তোমরা দেখবে, খুব খুঁটিয়ে দেখবে ভারত এবং পশ্চিমবঙ্গের নিরিখে। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকে বহু বার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষাতে দু একটা কিন্তু প্রশ্ন চলেই আসছে। 2011 সালের পরে আর আমাদের জনবিন্যাসের কোনো ধারণা আমরা পাইনি সরকারিভাবে, 2011 সালটাই, সুতরাং আশা করি তোমাদের সবার হয়ে আছে, ওটা একটু দেখে নেবে। জিওগ্রাফির ক্ষেত্রে আরেকটা খুচরো অংশ আছে যেটা মূলত ভারতের নিরিখেই বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ট্রাইবস, অর্থাৎ কোথায় কোন উপজাতিরা থাকেন। এটা একটু তোমরা ভালো করে দেখে নেবে। আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা আছে, কারণ ট্রাইবস এর সঙ্গে আরেকটা সাবপার্ট জড়িয়ে থাকে, সেটা হচ্ছে উৎসব। কোন উৎসব কোথায় হয়, এই ধরনেরও একটা প্রশ্ন কিন্তু থেকে থাকে। দেখো, মিসলিনিয়াস পরীক্ষার পরবর্তী যে অংশটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলিটি। পলিটির ক্ষেত্রে সবার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কয়েকটা মেন পার্টে ভাগ করে নেবে। তার মধ্যে সবার আগে যেটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস মানে হচ্ছে ধারা। খুব গুরুত্বপূর্ণ যে ধারাগুলো ভারতীয় সংবিধানে রয়েছে, সেই সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলো তোমাদের ভালো করে দেখে নিতে হবে। তারপরে তোমাদের দেখতে হবে সংশোধনী, কোন কোন সংশোধনী রয়েছে, কতগুলো সংশোধনী রয়েছে, কোন কোন গুরুত্বপূর্ণ সংশোধনী রয়েছে, অ্যামেন্ডমেন্টস যেগুলোকে আমরা ইংরেজিতে বলছি, সেগুলো ভালো করে তোমরা দেখে নেবে। এরপরে দেখতে হবে ভারতের ক্ষেত্রে সংবিধানের যে সমস্ত পার্টস বা অংশ আছে এবং যে সমস্ত তফসিল বা শেডিউলস আছে, এগুলোকে খুব ভালো করে দেখতে হবে। আর কিছু খুচরো ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিছু কেসেস আসে, মানে মামলা মোকদ্দমা থেকে প্রশ্ন আসে, এটা একটু ভালো করে দেখে নেবে। মিসলেনিয়াসের কয়েকটা জায়গায় আমরা প্রশ্ন আসতে দেখেছি। এছাড়া তোমরা যদি মেন টপিক পলিটির ক্ষেত্রে যাও, সেই ক্ষেত্রে তোমাদের কয়েকটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ইতিহাসের দিক থেকেও গুরুত্বপূর্ণ, আবার পলিটির দিক থেকেও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোন কোন আইন কবে কবে জারি হয়েছিল, তার মূল বক্তব্য কি ছিল, এই জায়গাগুলো থেকে যে প্রশ্নটা আসে কলোনিয়াল টাইমে, অর্থাৎ ঔপনিবেশিক সময়কালে। এরপর তোমাদের চলে আসতে হবে আমাদের যখন কনস্টিটিউশনটা তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের যখন সংবিধানটা তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে, মানে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এবং সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে প্রিয়াম্বল মানে প্রস্তাবনা। এর সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ইনফ্যাক্ট ফান্ডামেন্টাল রাইটসই একমাত্র জায়গা যেটা খুব গুরুত্ব দিয়ে পড়া দরকার আছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ভালো করে দেখে নেবে। এর সঙ্গে তোমাদের দেখে নিতে হবে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি। এরপরে দেখতে হবে ফান্ডামেন্টাল ডিউটিজ
মৌলিক কর্তব্য। তারপরে তোমাদের চলে আসছে আমাদের এখানে পার্লামেন্টারি সিস্টেম বা পার্লামেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই জায়গা থেকে বহুবার প্রশ্ন এসেছে, পার্লামেন্ট ইটসেলফ একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এরপর আমরা কিছু খুচরো জায়গা দেখবো যেটা এক্সিকিউটিভের সঙ্গে যুক্ত, সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টের, সেই অংশগুলো একটু দেখে নিতে হবে। যেমন প্রেসিডেন্ট ভালো করে দেখবে, অর্থাৎ রাষ্ট্রপতি। তোমাদের দেখতে হবে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। তোমাদের দেখতে হবে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এবং একইভাবে রাজ্যের ক্ষেত্রেও তোমাকে দেখে নিতে হবে রাজ্যপাল বা গভর্নর, এবং তোমার সঙ্গে থাকবেন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। এই জায়গাগুলো তোমরা ভালো করে দেখবে। জুডিশিয়ারির ক্ষেত্রে ভালো করে দেখতে হবে তোমাদের দুটো কোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, ভালো করে দেখে নেবে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। এরপরে তোমাদের যে জায়গা থেকে প্রশ্ন আসার কথা সেটা হচ্ছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। খুচরো প্রশ্ন আসে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, এই দুটো আমি একসঙ্গেই বলে রাখছি, এই দুটোকে তোমরা সামান্য ছোট চ্যাপ্টার একটু দেখে নেবে। এরপরে তোমাদের যে জায়গাটা আসে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল বডিজ, মানে বিধিবদ্ধ সংস্থা, এবং নন কনস্টিটিউশনাল বডিজ বা অবিধিবদ্ধ সংস্থা। সংবিধানে কিছু সংস্থা আছে বিধিবদ্ধ, লিখিত আছে সেগুলো কনস্টিটিউশনে, এবং কিছু সংস্থা আছে যেগুলো কনস্টিটিউশনের বাইরে। এই দুটো সংস্থাকেই তোমাকে ভালো করে দেখতে হবে। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, ইলেকশন কমিশন আছে, তোমার হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন আছে, ফাইন্যান্স কমিশন আছে, এগুলো সব কনস্টিটিউশনাল বডির মধ্যে পড়ছে। অন্যদিকে তুমি যদি হিউম্যান রাইটস কমিশনের কথা বলো, নীতি আয়োগের কথা বলো, এগুলো সব নন কনস্টিটিউশনাল বডির মধ্যে পড়ছে। সবগুলো আছে, অনেকগুলো আছে, ছোট ছোট জিনিস একটু দেখে নেবে। এবং এরপরে তোমাদের যে জায়গাটা ফাইনালি একটু দেখতে হবে সেটা হচ্ছে আলাদা করে আমি যদি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে ইলেকশন বা ইলেকশন কমিশন। এই জায়গাটা আলাদা করে দেখে নেবে, কারণ এই জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসতে আমরা দেখেছি। কোয়ালিটির এই জায়গাটুকু দেখে নিলে তোমাদের আর কিন্তু অসুবিধা হবার কোনো কথা নয়। আচ্ছা, এরপরে আমরা আসবো বিজ্ঞানের ক্ষেত্রে। দেখো, বিজ্ঞানে আমি প্রথমে আলোচনা করতে চাইছি ফিজিক্স নিয়ে বা পদার্থবিদ্যা নিয়ে। এতে সব থেকে কমন যে জায়গাটা, যেখান থেকে প্রশ্ন প্রায় আসেই, সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে, এখান থেকে সরাসরি প্রশ্ন আসে তোমার শক্তি, ক্ষমতা এবং কার্য, মানে হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারটা থেকে ভালো সংখ্যক প্রশ্ন আসে, ভালো করে দেখে নেবে। ফিজিক্সের মিসলেনিয়াসের প্রিপারেশনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে হিট, অর্থাৎ তাপ। এই তাপ থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, ভালো করে দেখে নেবে। আমরা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর কথা বলছি, সবটা বলছি না। সবটা বলতে গেলে আমাদের বুঝতেই পারছো সেটা সম্ভব হবে না। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে যেটুকু অধ্যায়গুলো আমাদের রিভিশন দেওয়া অত্যন্ত দরকার, সেই চ্যাপ্টার গুলোই আমরা আলোচনা এখানে করছি। এরপরে যেটা আমাদের দেখতেই হবে মাস্ট, এবং এটা পিএসসি তো বটেই, রাজ্য সরকার সহ গোটা ভারতে যত পরীক্ষা হয় তার মধ্যে ফিজিক্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে অপটিক্স, মানে আলো অধ্যায়টা থেকে ভালো করে প্রিপারেশনটা নিয়ে যাবে। এবং এইখান থেকে তোমাদের আরেকটা জিনিস যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ। এই জায়গা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে। আরেকটা জায়গা তোমরা ফাইনালি দেখে নিতে পারো, সেটা হচ্ছে ম্যাগনেটিজম। হ্যাঁ, ওই চৌম্বক যে জায়গাটা আছে, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক অধ্যায়টা যেটা আছে, সেই অধ্যায়টা ভালো করে দেখে নেবে। এরপর আমরা চলে আসছি কেমিস্ট্রিতে তোমাদের যে চ্যাপ্টারটা ভালো করে সবার আগে দেখতে হবে সেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে তোমরা দেখে নেবে। কেমিস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস। যত মেটাল আছে এবং তাদের যত কম্পাউন্ডস আছে, সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন আসে। কেমিস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে তোমরা একদম নিশ্চিত থাকো প্রশ্ন আসেই, অন্তত মিসলেনিয়াসে আমরা প্রত্যেক বছর আসতে দেখি, মানে প্রতিবার যতবার মিসলেনিয়াস পরীক্ষা হয়, সেটা হচ্ছে গ্যাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ভালো করে দেখবে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটার সঙ্গে তোমাদের কেমিস্ট্রিতে ফাইনাল আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিতে চাই, দেখবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল।
পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু প্রশ্ন ভালো আসে, এটা তোমরা মানে রেডি করে নেবে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা প্রচুর হয়। এরপর আমরা আসছি বায়োলজিতে। বায়োলজিতে অসংখ্য অধ্যায় আছে, আমি তোমাদের একটু শর্ট করে দিতে চাইছি। তোমরা অন্য কি পড়ছো সেটা মানে আমি বলতে চাইছি না, ইভেন সব থেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট মোটের উপর বায়োলজি প্রিপারেশনটাই সাধারণভাবে ভালো করে নিয়ে থাকে, কারণ একটু সহজ বা আপাতত সহজ বলে অনেকে মনে করে। এবং এই জায়গাতে আমি খুব বেশি চ্যাপ্টার্স এর বিষয়গুলো বলবো না, আমি তোমাদের স্পেসিফিকেশন কিছু বলে দিচ্ছি। হিউম্যান ফিজিওলজি পার্টটা ভালো করে দেখে যাবে। হিউম্যান ফিজিওলজি যার মধ্যে মানুষের শরীরের সঙ্গে যুক্ত যা কিছু, সেটা তোমার ব্লাড সার্কুলেশন হতে পারে, সেটা তোমার ডাইজেস্টিভ সিস্টেম হতে পারে, সেটা তোমার নিউট্রিশন হতে পারে, ভিটামিনস হতে পারে, হিউম্যান অর্গানস গুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হার্ট, কিডনি, লাং থেকে শুরু করে যে যে জায়গাগুলো, আই, ব্রেন, যা যা জায়গা আছে যেখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, এই সমস্ত জায়গা মানে হিউম্যান ফিজিওলজিটা তোমাদের কিন্তু প্রাইম ফোকাস করতে হবে মিসলেনিয়াস পরীক্ষার জন্য। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যেটা আমি তোমাদের বলতে চাইছি, সেটা হলো অনেকে ফটোসিনথেসিস পড়ে, ফটোসিনথেসিস ইটসেলফ একটা বড় চ্যাপ্টার, সালোক সংশ্লেষ, সেই চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখে যাবে, ভালো একটা নম্বর পেতে পারো। কিন্তু ইদানিং কালে ফটোসিনথেসিস থেকে কিন্তু রেগুলার বেসিসে প্রশ্ন অতটা আসে না। তো তোমরা যেটা করতে পারো, ফটোসিনথেসিসের জায়গাতে ওই জায়গাতে তোমরা বরঞ্চ সেলটা আগে পড়ে নেবে, কোষ থেকে কিন্তু ভালো সংখ্যক প্রশ্ন আসে। আর আরেকটা জিনিস, অ্যানিমাল কিংডম অনেকে পড়ে, সেই কিংডমের জায়গাটা যে ক্লাসিফিকেশনস গুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে যেতে পারো। আর হিউম্যান ফিজিওলজির আর কয়েকটা দিক আমি একটু বলে দিই, টিস্যুটা ভালো করে দেখবে, হরমোনটা ভালো করে দেখবে, ডিজিজেস গুলো দেখবে, যে সমস্ত রোগ জ্বালাগুলো হয় মানুষের সাধারণত, এইগুলো তোমরা ভালো করে দেখবে। এবং এইখান থেকে তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে কোন ভিটামিনের অভাবে কি রোগটা হয়, এটাও একটা ভালো প্রশ্ন কিন্তু মোটের উপর চলে আসে। তো এই জায়গাগুলো তোমরা মূলত দেখবে। আমার মনে হয় না যে তোমাদের খুব একটা সায়েন্স থেকে অসুবিধে হবে বলে। এরপর একটা জায়গা আসি যেখান থেকে খুব ইররেগুলার কোয়েশ্চেন আসে, অনিয়মিত প্রশ্ন আসে। এই জায়গাটা হলো ভারতের অর্থনীতি বা ইকোনমি। আমি এই সিওরিটি দিতে পারবো না, কারোর পক্ষে দেওয়া সম্ভব না যে প্রশ্ন আসবে না, আবার এই সিওরিটিও দেওয়া সম্ভব না যে প্রশ্ন আসবে। অর্থাৎ এটা একটা বহুল অনিশ্চিত একটি বিষয় যেটা আমরা আলোচনা করছি আর কি, অর্থনীতি। তোমরা একটা বিষয় একটু চেষ্টা করতে পারো, আশা করি তোমাদের খুব একটা কঠিন মনে হবে না। দেখো, যতটুকু অর্থনীতির প্রশ্ন আমরা আসতে দেখেছি বিগত কোনো বছরে, সেক্ষেত্রে প্রশ্নের সংখ্যা অত্যন্ত হয় কম থাকে অথবা থাকেই না। আর যদিও থাকে, যে কটা প্রশ্ন থাকে সে কটা এমন জায়গা থেকে থাকে যেটাকে আমরা স্ট্যাটিক সেকশনের কোশ্চেন বলছি। তো তোমরা যেগুলো স্ট্যাটিক ইকোনমির পার্ট, সেই অংশটা তোমরা দেখে যেতে পারো। স্ট্যাটিক ইকোনমি বলতে তোমরা ধরতে পারো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানস, এটা একটা খুব ভালো একটা অধ্যায়, খুব একটা চেঞ্জ কিছু তো হবার নেই, এটা হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এটা তোমরা ভালো করে দেখে যাবে, এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আর কোন জায়গাটা দেখবে, তোমরা ভালো করে দেখে যাবে ন্যাশনাল ইনকামের জায়গাটা, জাতীয় আয়, যেটা ভারতীয় ব্যাংক ব্যবস্থা বা ব্যাংকিং সিস্টেম, এটা ভালো করে দেখবে। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন যে জাতীয় এবং আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস গুলো আছে, অর্থনৈতিক সংস্থাগুলো, সেগুলো ভালো করে দেখে যাবে। আমার মনে হয় না এর থেকে বেশি খুব একটা তোমাদের প্রয়োজনীয়তা আছে বলে। অনেকে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি ইত্যাদি পড়তে যায়, কিন্তু এই মুহূর্তের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মিসলেনিয়াসে অতগুলো প্রশ্ন দেবার কোটা নেই, ইকোনমি থেকে তো নেই। তো এই কটা দু চারটে চ্যাপ্টার, দু তিনটে চ্যাপ্টার যদি একটু ভালো করে দেখে যাওয়া যায়, মনে হয় তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করে আসতে পারবে। এরপরে আমরা চলে আসছি অঙ্কে, মানে অ্যারিথমেটিকে। দেখো, অ্যারিথমেটিকে সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, আমরা শুধু সেগুলো বলছি, তোমরা অনেকেই অঙ্ক টঙ্ক করছো, ভালো পারো, 25-এর মধ্যে অন্তত 22-23 তুলতেই হবে, এটা তোমরা ভালো করেই জানো, এবং সেটার জন্য তোমরা তৎপর। কিন্তু তবু এই 2-4 দিন যেটুকু সময় আছে, যেটুকু তোমরা চোখ বুলিয়ে যেতে পারো, যে কটা চ্যাপ্টার থেকে একটু ভালো করে দেখা দরকার, সেখানে আমরা মূলত দেখতে পাচ্ছি রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত সমানুপাত, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের দেখতে হবে অ্যাভারেজ বা গড় থেকে আমাদের পড়াশোনা করে যেতে হবে। সময় এবং কার্য, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং এটার সঙ্গে সময় এবং দূরত্ব, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটাকে আমি কম্বাইন করেই বলছি, এটা তোমরা দেখে যাবে। এর সঙ্গে তোমরা দেখে যাবে
নৌকো এবং স্রোত মানে বোট অ্যান্ড স্ট্রিম, এই চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবে। অবশ্যই লাভ ক্ষতি দেখে যাবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে, 2-3টে প্রশ্ন পড়ে প্রফিট অ্যান্ড লস থেকে। আর যেটা তোমাদের দেখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এখান থেকেও 2-3টে প্রশ্ন তোমরা পাবে, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এর সঙ্গে তোমরা দেখবে পার্সেন্টেজ বা শতকরা। আর তোমাদের দেখতে হবে দুটো ছোট চ্যাপ্টার, একটা হচ্ছে মিশ্রণ, মিক্সচার, এবং এর সঙ্গে তোমাকে দেখতে হবে নল এবং চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্ট্রান। এই চ্যাপ্টার গুলো মোটের উপর তোমরা যদি দেখে যাও, তোমাদের ভালো সংখ্যক প্রশ্ন কিন্তু কমন আসবে। এটা কিন্তু 25 মার্কসের কোয়েশ্চেন, 25 নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু এটাতে আসবে না, এর থেকে বাইরেও কিছু থাকবে, যেমন নাম্বার সিস্টেমও আছে, যেমন ওদিকে কিছু খুচরো জায়গাতে তোমাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকেও প্রশ্ন দিতে পারে, তোমাকে এলসিএম এইচসিএফ থেকে প্রশ্ন দিতে পারে, লসাগু গসাগু থেকে। তো এই জায়গাগুলো থেকে তোমাদের সমান রকম ভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমরা প্রথমে যে অঙ্কের চ্যাপ্টার গুলো বললাম, এই চ্যাপ্টার গুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে তোমরা এই অংশগুলো দেখে যাবে। বিশেষ করে তাদের জন্য বলা হলো যারা অঙ্কে একটু দুর্বল, যাদের অঙ্কটা করতে একটু সময় লাগে, তারা বিশেষ করে পরীক্ষার মানে কয়েকটা ঘন্টা আগে যদি একটু চোখ বুলিয়ে যেতে চাও, এই কয়েকটা চ্যাপ্টার তোমরা দেখে গেলেই তোমাদের কিন্তু মোটের উপর হয়ে যাবে। এরপরে আসি অবশিষ্ট দুটো অংশ, যেখান থেকে একটা বিপুল অংশের প্রশ্ন কিন্তু আসে। একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা হলো জিকে, যেটাকে আমরা স্ট্যাটিক জিকে বলছি। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তোমরা এর তো কোনো সাজেশন হয় না, আগে একটা সময়কাল আমি বলে দিতে পারি যে তোমাদের ধরা যাক 15ই সেপ্টেম্বর তোমাদের যেরকম নির্ধারিত পরীক্ষার দিন আছে, তো তোমরা জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত একটা ভালো প্রিপারেশন নিয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স। এটা লাস্ট টাইম যেটুকু তোমরা ঝালাতে পারবে, যতটুকু রিভিশন দিতে পারবে দেখে নাও। জানুয়ারি বলতে 2024-এর জানুয়ারি থেকে 2024-এর অগাস্ট মাস পর্যন্ত যে সময়কালটা, এটা তোমরা ভালো করে দেখে নাও, এই 8 মাস। এবং এর মধ্যেও বেশ কয়েকটা সেগমেন্ট একটু ভালো করে দেখবে, আমার মনে হয় যে তোমাদের এখান থেকে অনেকটা উপকার তোমরা পরীক্ষাতে পেতে পারো। সবার আগে দেখবে অ্যাপয়েন্টমেন্টস, সেটা জাতীয় হোক বা ইন্টারন্যাশনাল হোক, মানে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস খুব ভালো করে দেখবে। এর সঙ্গে দেখবে যেখানে যত পুরস্কার দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজেস। এর সঙ্গে 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে স্পোর্টস, খেলাধুলো। যে সমস্ত জায়গা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা তোমাদের মোটের উপর কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এরপরে তোমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সেটা হচ্ছে কিছু বুকস অ্যান্ড অথর্স, কিছু বইপত্র কারা এই 8-9 মাসের সময়কালে লিখেছেন, বা তার আগেও যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো বইপত্র প্রকাশিত হয়েছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দ্বারা, সেগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এরপরে এর সঙ্গে তোমরা একটা জায়গা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরটা, অর্থাৎ যেটা আমাদের প্রতিরক্ষা ক্ষেত্র। সেখানে আমরা কোন কোন নতুন যুদ্ধ অভ্যাস করেছি, কোন কোন নতুন অস্ত্র আবিষ্কার করেছি, বা কোনো মানে ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বৃদ্ধি করেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো একটু ভালো করে দেখে নেবে, এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর সবশেষে ইম্পর্টেন্ট যদি বলতে হয়, তাহলে স্কিমস গুলো একটু দেখে নেবে, মানে কোন কোন পলিসি বা স্কিমস নতুন চালু করেছে আমাদের দেশে অথবা বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হতে পারে। এই কয়টা জায়গা যদি তোমরা দেখে যাও, আমার মনে হয় যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স একটা এজ পেয়ে যাবে অন্যান্যদের থেকে। এরপরে আসি সবশেষে এবং সব থেকে বড় একটা চাঙ্ক, সেটা হচ্ছে জেনারেল নলেজ। এটা একটা সমুদ্র, এটা তোমরা সবাই জানো। আমি তোমাদের এটা সাজেস্ট করব যে জেনারেল নলেজের কয়েকটা জায়গা আছে যেগুলো খুব কমন, প্রত্যেক বছরই আসে। সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার বলতে ভারত এবং আন্তর্জাতিক স্তরে এবং অবশ্যই আমাদের রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ লেখক লেখিকা এবং তাদের কিছু লেখা, সেই লেখাগুলো নাটক হতে পারে, কোনো প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে, সেগুলো সবগুলো তোমরা দেখবে। ইংরেজি লেখার ক্ষেত্রেও দেখবে, ভারতের ক্ষেত্রেও দেখবে, আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখবে। এটা খুব ভালো করে দেখে নেবে গুরুত্বপূর্ণ যেগুলো। এর সঙ্গে সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার একটা কোনো উপন্যাসে কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা চরিত্র, এটার থেকে প্রশ্ন আসে। কিন্তু বিভিন্ন যে লেখাগুলো, বিশেষ করে তুমি ধরো যেগুলো কার্টুন চরিত্র, নন্টে ফন্টে, হাদা ভোদা, এই ধরনের যে জায়গাগুলো, এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে আমাদের রাজ্যের ক্ষেত্রেও, মানে বাংলাতেও, ভারতের ক্ষেত্রেও এবং অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে। ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নেবে। একটা প্রশ্ন আসে কোটেশন থেকে, সংলাপ থেকে।
বা কোন একটা উদ্ধৃতি থেকে, বিখ্যাত কোন উদ্ধৃতি তোমাকে জিজ্ঞেস করে এটা কে বলেছেন, এবং সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এটা তোমরা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। আর তোমরা দেখবে যে সমস্ত কলা ক্ষেত্রে বা আর্ট সেকশনে যাদের একটা ভীষণ রকম দখল আছে, তারা কিভাবে সেই কাজটা করছেন সেইটাও তোমাদের ভালো করে দেখে নিতে হবে। কে ভালো বাঁশি বাজাতেন, একজনের নাম জিজ্ঞেস করে নিতে পারে। কে ভালো ভারতনাট্যম নাচতেন, একজন এক্সপোনেন্টের নাম জিজ্ঞেস করে নিতে পারে। এই ধরনের জায়গাগুলো কলা ক্ষেত্রে যে যাদের যাদের গুরুত্বপূর্ণ জায়গা আছে, এটা তোমরা ভালো করে দেখে নেবে। আর সবশেষে বলবো একটা জায়গা, সেটা হচ্ছে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যেমন তুমি ধরো তবলা আছে, কোনো জায়গায় সেতার আছে, কারা কারা এটা বাজান, কাদের নাম আমরা পাই প্রণিধানযোগ্য ব্যক্তিত্ব, তাদের কিন্তু সেই জায়গাগুলো ভালো করে আমাদের দেখে নিতে হবে। তো মোটের উপর জিকের তো আরো অনেক কিছু আছে, কিন্তু তোমরা একটা লেভেলে স্ট্যাটিক জিকে পড়ো। আমরা যে জায়গাটা আলোকপাত করলাম জিকের এই অংশটাতে, সেটা একটু অন্য ধরনের জিকে। অন্য জিকে গুলো তোমরা অলরেডি পড়ছো, বৃহত্তম, ক্ষুদ্রতম, মানে একদম সব থেকে ছোট বড় ইত্যাদি যে জায়গাগুলো আছে, কে প্রথম কে দ্বিতীয় ইত্যাদি ভীষণ ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো তোমরা কমনলি ফলো করো, সেগুলো আমরা আলোচনা করলাম না, কারণ আমরা ধরে নিচ্ছি যে তোমরা অন্তত সেগুলো প্রিপারেশন নিয়েছো। এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে, যেগুলো আমরা জিকের ক্ষেত্রে প্রাথমিকভাবে বললাম। সবশেষে আমি চাইবো, যখন তোমরা পরীক্ষাটা দেবে, তখন কোনো রকমের মানসিক চিন্তার মধ্যে থেকো না। এটা না হলে তোমাদের জীবন থেমে যাবে। আবার এমনও নয় যে তুমি সেজন্য পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাবে। তোমাকে কনসার্ন থাকতে হবে, কিন্তু নিজের উপরে অতিরিক্ত চাপ না বাড়ি। ভালো করে পরীক্ষা দাও এবং তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। আজ এটুকুই। লেগে থাকো, যেতে থাকো।